জান্নাত সোফায় বসলো। জান্নাতকে দেখে মিম টিভি বন্ধ করে রান্নাঘরে চলে গেছে। মেঘ জান্নাতের পাশে বসে ফিসফিস করে সব প্রশ্ন করছে। আসিফ ভাইয়া কবে আসবে, কেমন আছে, বাকিরা কেমন আছে থেকে শুরু করে এটা সেটা জিজ্ঞেস করেই যাচ্ছে। জান্নাত আস্তে ধীরে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মেঘ হঠাৎই প্রশ্ন করলো, আপু তুমি যে বিবাহিত এটা বলবা না? না, কেন? আবির ভাইয়া বারণ করেছেন। আবির ভাই জানে তুমি বাসায় আসবে? আবির ভাইয়াই আমাকে পাঠিয়েছেন। উনি আর তানভীর এখন আমার শ্বশুর বাড়িতে। ওনারা হঠাৎ ফুপির বাসায় কেন? ওনারা প্রতি সপ্তাহে আমার শাশুড়িকে দেখতে যায়। মেঘ উত্তেজিত কণ্ঠে বলে, কি, আমায় একদিনও নিয়ে যায় না কেন? আমরা সবাই তোমার কথা বলি। তোমাকে নেয় না বলে আম্মু প্রতিবার আবির ভাইয়াকে রীতিমতো ধমকায়। দেখেছো, তারপরও আমায় নিয়ে যায় না। আজকে আসুক বাড়িতে। এর মধ্যে মালিহা খান নাস্তা দিয়ে এসছেন। পাশের সোফায় বসে জান্নাতকে ভালোভাবে পরখ করছেন। ওনার অনেক দিনের ইচ্ছে জান্নাতকে ছেলের বউ বানাবেন। আলী আহমেদ খানকেও বলেওছেন। উনি তেমন সারা শব্দ করছেন না। উনি আবিরকে একটু সময় দিতে চাচ্ছেন। ব্যবসায় ঠিকমতো মনোযোগ দিলেই বিয়ে করাবেন সিদ্ধান্ত নিয়েছেন। জান্নাতের নাস্তা খাওয়ার এক ফাঁকে আলী আহমেদ খান বাসায় ঢুকলেন। জান্নাতের সাথে টুকটাক কথা বলে নিজের রুমে চলে গেছেন। জান্নাতও খানিকক্ষণ বসে মেঘের রুমে ঘুরে আড্ডা দিয়ে বেরিয়ে গেছে। আবির আর তানভীর রাতে খেয়ে বাসায় ফিরেছে। ফুপির বাসায় গেলে কখনো না খাইয়ে ছাড়েন না। আবির ফেরার কিছুক্ষণ পরেই মেঘ আবিরের রুমে হাজির হলো। আবির ভ্রু জোড়া নাচিয়ে প্রশ্ন করলো, কিছু বলবে? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল, আমার ভাগ কোথায়? কিসের ভাগ? ভালোবাসার। মানে? ফুপির ভালোবাসার ভাগ দেন। কাছে আয়, দিচ্ছে। মেঘ দু কদম এগিয়ে গেল। আবির হাত বাড়িয়ে মাথায় গাট্টা মেরে পড়ল, ফপির হাতে আমি শুধু কাঠটাই খাই, তার ভাগই দিলাম। আর খাবারের ভাগ ছিল এরপর থেকে নিয়ে আসবো। মেঘ ঠোঁট উল্টে বলল, ইস, এত জোরে কেউ গাট্টা দেয়? হ্যাঁ, মাথাটা ব্যথা হয়ে গেছে। আবির কোমল কণ্ঠে বলে, তুই ভালোবাসার ভাগ চাইছিস, কম করে কিভাবে দেই বল? গাট্টা মারা ভালোবাসা আমি চাই না। আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইল। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তো কেমন ভালোবাসা চাইছিস? মেঘ দরদ মাখা কণ্ঠে বলল, আপনাদের মতো আমিও ফুপির সাথে দেখা করতে চাই, গল্প করতে চাই, ফুপির যত্ন পেতে চাই। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু। অন্য কিছু মানে? কিছু না, এখন ফপির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না। তোকে নিয়ে আমি বা তানভীর যে খুব বের হলেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। তার থেকে কিছুদিন শান্ত থাক, আমি দেখছি কি করা যায়। জান্নাত আপুকে আসতে বলেছিলেন কেন? দরকার আছে। আচ্ছা বলতো, জান্নাতের সঙ্গে আম্মুর কথা হয়েছিল? আম্মুর রিয়াকশন কি? কথা হয়নি আবার। বড় আম্মুর পাশের সোফায় বসে খুব সুন্দর মতে আপুর সঙ্গে কথা বলেছেন। বড় আম্মু তো অনেকদিন যাবৎ জান্নাত আপুকে আপনার বউ বানাতে চাইছেন। আপনারা কেন বলছেন না যে আপুর বিয়ে হয়ে গেছে? এটা বলে দিলে তো মজাটাই শেষ। মানে? জানতে পারবি খুব শীঘ্রই। আর হ্যাঁ, মুখ ফসকে জান্নাতে বিয়ের কথা বলে দিস না যেন। আমি এত ব্যাকুল না। আবির হেসে বলল, I know that you were the smartest girl in the world. মেঘ ফিক করে হেসে ফেলল। আবির ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। লজ্জায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেছে। সময় বহমান। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েছে। তীব্র ঠান্ডা অনেকটা কমে এসেছে। মেঘেদের ক্লাস শেষ হয়েছে সবে মাত্র 5 মিনিট হলো। বন্যার মেঘ গল্প করতে করতে দুজনে হাত ধরে হাঁটছে। তামিম দৌড়ে এসে বন্যার পেছনে দাঁড়িয়ে বন্যাকে ডাকে। এই বন্যা। বন্যা শুনেও না শোনার মতো করে হাঁটতে থাকে। তামিম এবার বন্যা আর মেঘের সামনে এসে দাঁড়ায়। বন্যা মেঘ দুজনেই থমকে দাঁড়ালো। মেঘ তামিমের মুখপানে তাকালেও বন্যা তাকায়নি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম অভিযোগের স্বরে বলল, তুই আমার সাথে ঠিক করে কথা বলিস না কেন? কারণটা কি তোর অজানা? এত দিন হয়ে গেছে এখনো ওই বিষয় নিয়েই পড়ে আছিস? চলতে চলতে কারো প্রতি ইমোশন আসতেই পারে, তোর প্রতিও আসছিল। তাই আমি তোকে আমার মনের কথা বলেছিলাম। তুইও তোর মতামত জানিয়েছিস এবং আমি তা মেনেও নিয়েছি। তুই না করেছিস, এরপর কি আমি তোকে কোনো প্রকার প্রশ্ন করেছি বা জোরাজোরি করেছি? তুই রিজেক্ট করেছিস বলে এই না যে আমি মরে যাব।
কিন্তু তার প্রভাব বন্ধুত্বের উপর কেন পড়বে বলতো? তারপরও আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ, বন্ধুত্বের সম্পর্কের সুবাদে হলেও আমাকে ক্ষমা করে দে। আচ্ছা। এর মধ্যে মিনহাজও এগিয়ে আসলো, তিনজনকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোরা এখনো এখানে? তুই কোথায় গিয়েছিলি? নেতারা আসছে, ওনাদের সামনে মাস্টার্স পরীক্ষা। ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সুবাদে ওনারা একটা প্রোগ্রাম করবে শুনলাম। ভার্সিটির পাশাপাশি ঢাকার সুনামধন্য কলেজের স্যাররা, বড় বড় অবস্থানে থাকা ব্যক্তিবর্গরাও সেই প্রোগ্রামে আমন্ত্রিত থাকবে। ভালো, কিন্তু তুই ওইখানে কি করতে গেছিলি? এমনিতেই নেতাদের সাথে দেখা করতে গেছিলাম। ওনাদের সাথে পরিচয় থাকা ভালো, রাজনৈতিক পাওয়ার থাকবে, যে কোনো সমস্যায় সাহায্য পাওয়া যাবে। তাছাড়া সাধারণ সম্পাদক আমার রুমমেট মেঘ বলছিল না, ওর আবির ভাই নাকি আমাদের আদমরা করে বাড়ি পাঠাবে। আর কিছুদিন ওয়েট কর, দেখবি আমার কত পাওয়ার হয়। বোনটা মেঘের দিকে চেয়ে হাসতে হাসতে বলল, দেখছিস মেঘ, তোর আবির ভাইয়ের ভয়ে নেতাদের পিছু নিচ্ছে। পুনরায় মিনহাজকে উদ্দেশ্য করে বলল, নিজের নাই 2 আনা ক্ষমতা, আবার ভাব দেখায় 16 আনার। সেদিন যেভাবে বলছিলি ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি, তখন তো ভেবেছিলাম তোদের এলাকার ভাইদের কথা বলছিস। মেঘ মৃদু হেসে বলল, এই জন্যই তো বলি আমার আবির ভাই সবার সেরা। তোমাদের মতো 8-10 জনকে পেটানো আমার আবির ভাইয়ের কাছে জাস্ট 5 মিনিটের ব্যাপার। ওনার কাউকে প্রয়োজন নেই, একাই 199 জনের সমান। 199 জনের সমান কিভাবে হয়? হলে 100 জনের সমান হবে। আমার আবির ভাই একটু ব্যতিক্রম, তাই 199 জনের সমান। এটা আবার কেমন লজিক? এটা আমার লজিক, তোরা বুঝবি না। শোন, কথায় কথায় আমার আবির ভাই করিস না, কানে খুব লাগে। তোর কানে লাগে, এটা তোর কানের সমস্যা। তাড়াতাড়ি ডাক্তার গিয়ে দেখা। আমি আমার আবির ভাইকে বলবো, আমার আবির ভাই, আমার আবির ভাই, আমার আবির ভাই। মিনহাজের মেজাজ খারাপ হচ্ছে, তবু শান্ত থাকার চেষ্টা করছে। মিনহাজ রাগে অন্যদিকে তাকিয়েছে। অকস্মাৎ মেঘেদের দিকে চেয়ে বলল, এই সাইড দে, ভাইরা আসতেছে। বন্যা, মেঘ, তামিম সাইড হয়ে দাঁড়িয়ে। প্রায় 15 থেকে 20 জন ছেলে হেঁটে এসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখে তাদের অবস্থান বুঝে যাচ্ছে। মেঘদের কাছে আসতে মিনহাজ সুন্দর করে সালাম দিল। সামনের দিকের গম্ভীর চেহারার একজন চোখ দিয়ে একটু ইশারা করলো। সালাম গ্রহণ করেছে এটাই বুঝালো। ওনারা পাশ কেটে যেতেই মেঘ বলল, কিরে, তোর ভাই তো সালামের উত্তরটাই দিল না। ওনার কি এত মানুষের সালাম দেওয়ার উত্তর দেওয়ার সময় আছে নাকি? 2 মিনিট পরে কিছুটা দূর থেকে হৈ হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। মেঘরা পেছনে ফিরে তাকাতে দেখে ছেলেগুলো কাকে ঘিরে কথাবার্তা বলছে। কাকে ঘিরে আছে তা দেখা যাচ্ছে না। কৌতূহল বশতে মেঘ, বন্যা, মিনহাজ, তামিম সবাই সেদিকে তাকিয়ে আছে। কয়েকজন একটু সরতে বাইকটা সাইড করে হেলমেট খুলল। মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আবির ভাই। বাইকটা দেখে পরিচিত লাগছিল, কিন্তু শিওর ছিল না। হেলমেট খুলতে মেঘের চোখ কপালে উঠে গেছে। বিস্ময় চোখে তাকিয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। মেঘ ভার্সিটিতে ভর্তির পর থেকে আবির মেঘকে নিতে বা দিতে আসলে মেন গেটের কাছেই নামিয়ে দেয়, কখনো ভেতরে যায় না। আজই প্রথম আবির ভেতরে এসেছে। মেঘের সাথে সাথে মিনহাজ, তামিম, বন্যাও বেশ অবাক হয়েছে। আবির বাইক থেকে নামতে সভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, আহ্বায়ক, সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরেছে। আবিরও স্নেহের সহিত সবাইকে জড়িয়ে ধরেছে। মেঘ, বন্যা সহ বাকিরাও কিছুটা এগিয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মেঘ বারবার চোখ কুচলে তাকাচ্ছে। আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে এটা মেঘ জানতই না, তাও আবার রাজনৈতিক ছেলে ফেলের সাথে। রাগী গুরুগম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল, থ্যাঙ্কস ভাইয়া, তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যেও আসছো, এটাই অনেক। আমরা তো ভাবছিলাম তুমি হয়তো আসবেই না। তোরা যে এত বছর পরও আমায় স্মরণ করেছিস, সে অনেক বড় ব্যাপার। তোমাকে কি ভোলা সম্ভব? কলেজের হিরো ছিলা তুমি, স্যারদের চোখের মণি, সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্রাশ বয়। শেষ লাইনটা কানে যেতেই মেঘ সাপের মতো ফোঁস করে উঠল। সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির ভাইয়ের আশেপাশে 2-1 মেয়ের নামই সহ্য করতে পারে না। সে আবির ভাই নাকি কলেজের সব মেয়ের ক্রাশ ছিল। আল্লাহ জানে কত মেয়ে প্রেমের প্রপোজাল দিয়েছেন আর কত মেয়ের সাথে প্রেম করে বেরিয়েছেন। মেঘ নিজের কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, মেঘরে তুই শেষ। হাজারো মেয়ের ক্রাশ উনি, সেখানে তুই কে? তোর দিকে কোনো ছেলে ফিরেও তাকায় না। ক্রাশ তো বহু দূরের বিষয়, তুই আবার আবির ভাইকে চাস? ছি,
লজ্জা লাগে না? আবির ভাইয়ের বোন হওয়ার সুবাদে তোর সাথে যে দুই একটা কথা বলে সেই তোর কপাল। বন্যা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল। কি বের করছিস? মেঘের চোয়াল অকস্মাৎ ঝুলে পড়ল। মনের ঘর মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শক্ত কণ্ঠে বলল, কিছু না। বাজে কথা বাদ দে। হঠাৎ আমায় স্মরণ করার কারণ কি? তুমি আমাদের স্পেশাল গেস্ট, তাই স্মরণ করেছি। অবশ্য তোমায় মালা দিয়ে বরণ করা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নেই, প্রোগ্রামের দিন অবশ্যই মালা দিব। এই থাম থাম, আমায় বরণ করবি মানে? আমি কে? তুমি আমাদের শ্রদ্ধের বড় ভাই, যার জন্য আমরা আজ এই অবস্থানে। আমার জন্য না, বরং তোরা নিজের অবস্থান নিজেরা তৈরি করছিস। যখন পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম তখন রাস্তা তো তুমি দেখিয়ে দিয়েছিলে। আচ্ছা বুঝলাম, কিন্তু প্রোগ্রামটা কিসের? ভার্সিটিতে লাস্ট একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। প্রোগ্রাম করবি কর, আমার কি কাজ? আমি তো ভার্সিটি কেউ না, পড়িও না এখানে। পড়নি তাতে কি? বাইরে পড়তে না গেলে তুমি এই ভার্সিটিরই স্টুডেন্ট থাকতা। এখন কথা হলো, ভার্সিটির পাশাপাশি আমরা আমাদের কলেজের স্যার ম্যামদের ইনভাইট করতে চাচ্ছি, আর ইনভাইট তুমি করবা। তাছাড়া তোমাদের মতো সাকসেসফুল কিছু ব্যক্তিবর্গদেরও ইনভাইট করা হবে। তোমরা তোমাদের সুদর্শন চেহারা দেখিয়ে জুনিয়রদের সঠিক পথ দেখাবা। প্রথমত আমি কোনো সাকসেসফুল ব্যক্তি না, দ্বিতীয়ত আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট না, তৃতীয়ত তোদের প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করার কে? প্রথম দ্বিতীয় তৃতীয় বুঝি না। তুমি আমার ভাই, এটাই একমাত্র কথা। ভাই তো নাকি? হ্যাঁ ভাই। তো তুমি তো আমাদের অবস্থা দেখে গিয়েছিলা। স্যাররা এক প্রকার বের করে দিচ্ছিল কলেজ থেকে। সেদিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদের যে কী অবস্থা হতো আল্লাহ ভালো জানেন। তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম এমন একটা দিন যায়নি যে স্যাররা আমাদের সামনে আসলে তোমার নাম নেয়নি। তুমি না বললে আমাদের বের করে দিত। আরও কত কথা, সেসব এখনও অতীত। তোমার কথা মতো পড়াশোনা করে আমাদের 12টা বন্ধুর মধ্যে 9 জনেই ডিউএতে ভর্তি হয়েছি, বাকিরাও ভালো অবস্থানে আছে। তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি নেটওয়ার্কের বাইরে ছিলে। কিছুদিন আগে হঠাৎ একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম, ডাকার সুযোগ ছিল না। অনেক খোঁজ নিয়ে জানতে পারছি তুমি তানভীরের ভাই। তারপর তানভীরের থেকে ফেসবুক আইডি নিলাম। আমার বা আমাদের জীবনের গল্প তুমি অন্যরকম ভূমিকা পালন করেছো, যার ঋণ কোনো দিন দিয়ে শেষ করতে পারবো না। তাই তোমার প্রোগ্রামে আসতেই হবে। বাবা গো, তোরা যেভাবে আমার প্রশংসা করছিস, আমার বাপেও আজ পর্যন্ত এত প্রশংসা করেনি। তুমি যে কি চিজ তোমার বাপের হতো বুঝি নাই। আবির মৃদু হাসল। আরেকজন বলে উঠল, ভাইয়া জানো, একই শহরে থেকেও গত 5 বছর যাবৎ কোনোদিন কলেজে পা দিইনি। স্যারেদের দেখে মুখ লুকিয়ে চলছি। এখন তো ভার্সিটি লাইফ শেষ, 2 দিন পর কে কোথায় থাকবো তা জানা নেই। তাই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম, এই আর কি। ভার্সিটির স্যারেদের সঙ্গে কথা বলছি, ওনাদের কোনো আপত্তি নেই। এখন তুমি আমাদের সাথে যাবে। আমাদের পক্ষ থেকে কলেজের স্যারেদের একটু বলবা। আমরা বললে যদি না আসে, তবে তুমি বললে ওই নিশ্চয়ই রাজি হবেন। হ্যাঁ, সবই করে দেব, প্রয়োজনের প্রোগ্রামে আসবো, কিন্তু গেস্ট হিসেবে নয়, সাধারণ মানুষ আর তোদের ভাই হিসেবে। যদি কোনো প্রকার মালা দিয়ে বরণ, আমায় নিয়ে বাচ্চা শব্দের ভাষণ শুরু করিস, তাহলে এক একটাকে স্টেজে ফেলে পেটাবো বলে রাখলাম। তাই বলে আমাদের জীবনের গল্পের নায়কের প্রশংসা করব না? না, করবি না। আমি শুধু তোদের পথ দেখিয়েছি, বাকি সব তোরা করেছিস। তোদের সাকসেস, তোদের এতে আমার কোনো হাত নেই। তোরা যে আমার কথা মনে রেখেছিস, এতেই শুক্রিয়া। এমনও মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিলেও তারা সেসব ভুলে যায়। দয়া করে জীবনে সাকসেসফুল হ। এই দেখো তো, তোমায় রাস্তায় দাঁড় করিয়েই জীবন ইতিহাস শুরু করে দিয়েছি। চলো চলো ভিতরে চলো। হ্যাঁ, ভেতরে আর যাবো না, কথা তো হলোই। আমার নাম্বার রাখ, কবে কলেজে যাবি জানাইস। অফিসে কাজ ফেলে আসছে। একদিন কাজ একটু কম করলে কিছু হবে না। কত বছর পর তোমাকে পেয়েছি, আড্ডা না দিয়ে ছাড়ছি না। চলো চলো। আবির ঘুরতেই মেঘদের দেখতে পায়। কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওরা। আবির পেছনে ফিরে থাকায় আগে দেখতে পায়নি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে।
ওদের সব কথোপকথনই মেঘ মনোযোগ সহকারে শুনেছে। বুঝতে বাকিনি ওদের পড়াশোনাতে আবির ভাইয়ের অবদান অনেকখানি। তবে সে ছেলেগুলোর কি হয়েছিল বা শোনার বেশ আগ্রহ জাগছে মেঘের মনে। আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো, ছোট করে শুধালো। ক্লাস শেষ? আবিরের কণ্ঠে মেঘ হকচকিয়ে তাকালো, মনোযোগ ছিল অন্য কোথাও। উপর নিচ মাথা নেড়ে বলল, শেষ, কিন্তু আপনি এখানে কেন? মেঘ সব কথা শুনেও না শোনার মতো প্রশ্নটা করেছে। আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল, ওদের সঙ্গে দেখা করতে আসছিলাম। ছেলেগুলো এগিয়ে গেছে। আবিরকে না পেয়ে পেছনে ফিরে তাকাতেই মেঘকে দেখল। 2 কদম এগিয়ে এসে বলল, ওনাকে দেখছিলাম তোমার সাথে। উনি কে ভাইয়া? তোমার? আবির তার আগেই বলল, আমার কাজিন। তোরা যা, আমি আসছে। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে। আবির মেঘকে উদ্দেশ্য করে গলায় তেজ এনে বলল, আড্ডা দেওয়া শেষ হলে বাসায় যা, গাড়ি অপেক্ষা করছে। মিনহাজ আর তামিমকে দেখেও না দেখার মতো করে চলে যাচ্ছে। মেঘ পেছন থেকে ডেকে বলল, আমি আপনার সঙ্গে যাব। অনেকদিন হলো আবিরের বাইকে ওঠে না। রাগারাগি, মান অভিমান, ঠিকমতো কথাই বলেনি, বাইকে ওঠা তো দূরের বিষয়। আজ মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সাথে বাইকে ঘুরবে। তাছাড়া ফুপ্পির জন্য মনটা ছটফট করছে। সে প্ল্যান করেছে ফুপ্পিকে দেখে একেবারে বাসায় ফিরবে। আবির 2 আঙ্গুলি ইশারা দিতেই মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, আমি না আসলে কি করতে? মিনহাজ আর তামিমের প্রতি ক্রোধ চেপে রাখতে পারছে না। ওদের দিকে তাকালে অঘটন ঘটতে পারে, তাই তাকাচ্ছে না। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আপনি না আসলে গাড়িতে যেতাম, আপনি এসেছেন তাই বাইকে যাব। আমি তোকে নিতে আসিনি, অন্য কাছে আসছে। আমি এত কিছু জানি না, আপনি আমায় নিয়ে যাবেন এটাই শেষ কথা। মেঘের জেদের কাছে আবিরের সুপ্ত ক্রোধ হার মানতে বাধ্য হয়েছে। আবির ক্ষীণ হাসল। মেঘ জেদ দেখিয়ে কথা বললে ওর নাক ফুলে যায়, গাল দুটো লাল টকটকে হয়ে যায়, দুধে আলতা চেহারায় রক্তবর্ণের ছাপ ভেসে ওঠে, গলার দুপাশের দুটো রগ ফুলে ওঠে। মেঘকে এভাবে দেখলে আবিরের উদ্বেলিত হৃদয়ের কম্পন তীব্র হয়ে ওঠে। কল্পনার জগতে পাড়ি দিতে ইচ্ছে করে, রক্তাভ দুগালে ভালোবাসার পরও সেঁকে দিতে ইচ্ছে করে। কিন্তু বরাবরের মতোই সে অসহায়, নিজের অনুভূতি লুকোতে হয় প্রতিবার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যাপার না, অপেক্ষা করব সারা জীবন। আবির 2 কদম এগিয়ে পেছন ফিরে আবার তাকালো, কিন্তু কিছু বলল না। এখানে তামিম, মিনহাজ আছে যাদের সহ্য হয় না। আবার মেঘকে নিয়ে ভেতরে যাবে, সেখানেও প্রায় 20-30টা ছেলে আছে। কে কোন নজরে মেঘকে দেখবে চিন্তায় মেঘকে কিছু বলল না। আবির চলে যেতে বন্যা দীর্ঘশ্বাস ছেড়ে মিনহাজ আর তামিমের দিকে তাকালো। মিনহাজ আর তামিম দুজনেই স্তব্ধ হয়ে আছে। চোখের সামনে তখন যা ঘটল তার কিছুই বিশ্বাসযোগ্য না। নিজের চোখ, নিজের কান, কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। কোথায় ভেবেছিল ভার্সিটির নেতাদের ক্ষমতা দেখিয়ে মেঘদের সামনে একটু ভাব নিয়ে চলবে, উল্টো বড়সড় একটা বাঁশ খেলো তো খেলো একদম মেঘেদের সামনে। মেয়েরা মুখে প্রকাশ করুক বা না করুক, বেশিরভাগ মেয়েরাই দাপটি ছেলেদের পছন্দ করে। কেউ কিছু বললে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয়। মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে। প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শুনে মিনহাজও ভেবেছিল রাজনীতি করবে, নেতাদের পরিচিতি লাভ করে মেঘের মন জয় করে নেবে। কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান ভেঙে দিচ্ছে। বলল ওদের অসহায় মুখের পানে চেয়ে থেকে হঠাৎই হাসি শুরু করেছে। হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়েছে। বন্যার স্বতঃস্ফূর্ত হাসি দেখে মেঘও হাসল। বন্যা কেন হাসছে এটা কারোরই অজানা নয়। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হয়ে গেছে, বন্যা এসেই যাচ্ছে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, তবুও বন্যার হাসি থামছে না। মিনহাজ সহ্য করতে না পেরে রাগান্বিত কণ্ঠে বলল, হয়েছে বোন, থাম। এর বেশি হাসলে মইরা যাইবি। তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস। সালামের পরে বলিস, তুই যে আবির ভাইয়াকে মারার হুমকি দিয়েছিস, আবির ভাইয়ার প্রতি তাদের যেই ভালোবাসা দেখলাম, আশা করি তারাই তোকে যোগ্য সম্মানী দিয়ে দেবে। আমি হুমকি দিলাম কখন? তোর ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি বলছিলি, মনে নেই? এত মন বলে তুই। আচ্ছা বাদ দে। এখন বাদ দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এসব আকাশচুম্বী কথাবার্তা বললে তোর শ্রদ্ধেয় ভাইদের বলে দেব। আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণ যাবতীয় নিশ্চুপ দাঁড়িয়ে। ইদানিং নিজের সাহস দেখে দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়েছে। আবির ভাইয়ের মুখের উপর জেদ দেখালো। যদি আবির ভাই ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারতো তবে কি হতো?
ভাবতেই ভয়ে কেঁপে উঠছে। সবার সামনে থাপ্পড় খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না। আবির কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসছে। মেঘ পাশে চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত, কিন্তু মেঘকে বাহিরে রেখে গেছে, তাই মাথায় চিন্তা কাজ করছে। এজন্য তাড়াতাড়ি চলে এসেছে। মেঘকে ডাকতে মেঘ এগিয়ে দিয়ে বলল, আঙ্কেল কি চলে গেছেন? হ্যাঁ, তুই না বললি বাইকে যাবি, তাই তো আঙ্কেলকে চলে যেতে বলছে। কেন? আপনার তো অফিস আছে, আমি নিয়ে গেলে সময় নষ্ট হবে, তাই বলছিলাম আমি গাড়িতে চলে যেতাম। এটা আগে মনে হয়নি? তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না, তখন কিছু বোঝার অবস্থাতেই থাকিস না। ব্যাপার না, চল। আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই। মেজাজ খারাপ করিস না, চল বলছি। মেঘ ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে। ফুপির বাসায় নিয়ে যাবে না আগেই বলেছে, এখন আবার ফুপির কথা বললে নিশ্চিত মায়ের খাবে। আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করলো, তারপর মেঘকে নিয়ে চলে গেছে। বাইক চলছে, কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে, কোনো কথা বলছে না। আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবি কিনা, মেঘ শুধু না করেই যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। আবির শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধহয় এখনো ঠান্ডা হয়নি, ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আমি মনে হয় ভুল আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল, তাকা আমার দিকে। মেঘ ধীর গতিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ম্যাম, আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেলল। সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলছিল, কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখপানে চেয়ে মনে মনে ভাবছে, আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাগকে ভয়, আবার ভয়কে জয়ে পরিণত করতে সক্ষম? আবির ভ্রু নাচাতেই মেঘ মৃদু হাসল। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে, আবার আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি হেসে বলল, তোকে আজ অনেক বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো, গলায় শ্বাস আটকে গেছে। ঠিক শুনছে নাকি ভুল? আবির ভাই মেঘকে কিউট বলেছে? ভাবা যায়। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবুও স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে। আবির পুনরায় বলল, নীল রংটা তোকে খুব মানাচ্ছে, আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে দেখিনি। মেঘ এবার আরও বেশি লজ্জা পেয়েছে, চোখ দিকেও নামিয়ে নিয়েছে। আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আর তাকাতে পারছে না। গাল আর নাকের ডকা আবারও লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সামান্য কিউট বলাতে যে কেউ এত লজ্জা পেতে পারে, এটা মেঘকে না দেখলে বুঝাই যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চোখ তুলতেই পারছে না। ওষ্ঠদয় কাঁপছে তীর তীর করে। মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, ফুপিকে দেখতে যাবে? মেঘ এবার আশ্চর্য নয়নে তাকালো। তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝলো? মেঘের লজ্জায় রাঙা মুখ দেখে আবির ঠকিল, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বলল, উফ, আমার শান্ত মনটা গোলটে পাল্টে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট। তোকে এভাবে দেখলে বউ বউ ফিল পাই। কবে তোকে আমার করে পাবো, অপেক্ষার প্রহর যে ফোড়ায় না। আপনি কিভাবে বুঝলেন আমি ফুপ্পির সাথে দেখা করতে চাই? তুই তো বলছিলি। আমি সেই কবে বলেছিলাম, তা কি এখনো মনে আছে? তুই কবে কি বলিস সবই আমার মাথায় থাকে, শুধু সুযোগের অপেক্ষায় থাকে। সবার কথায় কি আপনার মাথায় থাকে? সবার কথা মানে? যে যা বলে সব কিছু মনে থাকে? না, প্রয়োজনে বাইরে সবকিছু ভুলে যায়। আপনার গার্লফ্রেন্ড কয়টা? মেঘের এমন প্রশ্নে আবির হকচকিয়ে উঠল। থতমত খেয়ে বলল, মানে? গার্লফ্রেন্ড ছিলেন না? হ্যাঁ, মেয়ে বন্ধু বা প্রেমিকা? তা বুঝলাম, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? শুনলাম কলেজের সব মেয়ের ক্রাশ ছিলেন, তাই আর কি। আবির নিঃশব্দে হাসল। মেঘের মনে হিংসা কাজ করছে, এটা আবির বেশ বুঝতে পারছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আছে, হাজার খানেক। হোয়াট? আবির দুহাতে ইশারা দিয়ে বলল, কুল। ফাইজলামো করেন আমার সাথে? সত্যি করে বলুন কয়জন? না, বলা যাবে না, তুই সবাইকে বলে দিবি। সত্যি বলবো না, বলুন। গার্লফ্রেন্ড নেই, তবে একটা গোলাপি কালার বউ আছে আমার। মেঘ ফস করে শ্বাস ছাড়ল। ভ্রুকুচকে রাগান্বিত কণ্ঠে বলল,
থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে, দরকার হলে লাল নীল হলুদ বউ নিয়ে থাকেন। মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসালো। তপ্ত স্বরে বলল, লাল নীলের প্রয়োজন নেই, গোলাপিটাই যথেষ্ট। ফাজলামি বন্ধ করুন, মেজাজ খারাপ হচ্ছে। কি আমার মেজাজ গো, তা আবার একটু পরপর খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। তুই আমি এমন প্রশ্ন আর করবি না। করলাম না এমন প্রশ্ন। ফুচকা খেয়ে শেষ করে আবিরের সঙ্গে ফুপ্পির বাসায় আসছে। ফুপ্পি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছেন, সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছে। আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সব সময় বকা দেয়। ফুপ্পি তো বকেন, উল্টাপাল্টা কথা বললে মাঝে মাঝে কাটটাও দেন। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে ফুপ্পিও কাঁদছেন। মেয়ে মানুষের মায়া একটু বেশিই থাকে। ফুপ্পির কথা মেঘ যেদিন শুনেছে তারপর থেকে প্রতি রাতেই ফুপ্পির কথা মনে করে মন খারাপ করে, কখনো কখনো কান্নাও করে। মাঝে মাঝে ভাবে আব্বু বড় আব্বু রাতে কিভাবে ঘুমান, ওনাদেরকে বোনের কথা মনে হয় না? মেঘের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল, তোমাদের চোখের পানিতেই দুদিন পর পর রাস্তাঘাটে পানি জমে যায়। এইভাবে কান্নাকাটি করো বলেই মেঘকে নিয়ে আসে না। আজকে যদি কাঁদো তাহলে আর কখনোই নিয়ে আসবে না। দুজনের কান্নায় কমে আসছে। আইরিন মজার ছলে বলল, ওদের কান্নায় যদি রাস্তায় পানি ওঠে, তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশে বন্যা হয়। হ্যাঁ, সামনের বন্যায় তোকে ভাসিয়ে দেব না। আমি সাঁতার পারি। তাহলে তো আরো ভালো, সাঁতার কেটে শ্বশুরবাড়িতে যাবে, আমার বাপের বাড়িতে আসবে। কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? আবির ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল, ফুপি, তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করছে, এই বর্ষার আগে বিয়ে দিয়ে দেব। আইরিন আর্তনাদ করে ওঠে। না, কিসের বিয়ে? নিজের বিয়ের খবর নেই, আমার পেছনে লাগছো। তুমি আগে বিয়ে করো। আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব চালাস। আমার বউকে জ্বালাবি না তার কি গ্যারান্টি আছে? এর জন্য তোকে বিয়ে দিয়ে তারপরে বিয়ে করব। আইরিন জান্নাতকে জিজ্ঞেস করলো, ভাবি, সত্যি করে বলো, আমি তোমায় জ্বালাই? জান্নাত এপাশ ওপাশ মাথা নাড়ে, হেসে উত্তর দিল, কখনোই না। আইরিন মেঘকে শুধালো, মেগাপু, আমি কি তুমি জ্বালাই? আবির মাথা নিচু করে জিভে কামড় দিয়ে বসে আছে। মনে মনে বলছে এই মেয়েটা নিশ্চিত ফাঁসাবে। মেঘ স্বাভাবিকভাবেই উত্তর দিল, কই না তো, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। এবার আইরিন আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, দেখেছো, আমি কাউকেই জ্বালাই না। পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলল, সেসব পরে দেখা যাবে। ফুপি, খুব ক্ষুধা লাগছে, দুপুরে খাইনি, খেতে দাও। আপনারা ফ্রেশ হন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। 1-2 ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসে ফিরেছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকলো, আবির ভাই, হুম। আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের? হ্যাঁ, একবার জুনিয়র ছিল। ওরা আপনার এত প্রশংসা করছিল কেন? আপনি কি করেছিলেন? তুই কি সব শুনে ফেলেছিস? জি। কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল, তখন স্যারদের রিকোয়েস্ট করছিলাম, এই আর কি। কি ঝামেলা সেটাই তো জানতে চাচ্ছি। জানতেই হবে। জি। ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলছে, রেজাল্টও ভালো করছিল, কিন্তু 6 মাস পর থেকেই কোথাকার কোন ছেলেদের সঙ্গে মিশিয়ে নেশা করে এক একটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছিল। পড়াশোনার অবস্থা নেই, নিয়ম মানে না, স্যারদের সাথে উগ্র আচরণ, পরীক্ষার রেজাল্ট খারাপ করছে। সব মিলিয়ে স্যারের সিদ্ধান্ত নিয়েছিল সবকটার বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারছি 2-3 জন বাদে সবগুলোর পারিবারিক অবস্থা খুব খারাপ। বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়াতে পাঠাইছে, আর এগুলো সঙ্গ দোষে নিজের জীবন ধ্বংস করছে। জানার পর নিজেরও কষ্ট লাগছিল। তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছে, ওদের সবার গল্প শুনেছে, বুঝিয়েছে। তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল তাই করেছে আর কি। যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে, তখন স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয়। স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম বলে হয়তো স্যাররা মেনে নিয়েছেন। 3য় সেমিস্টারে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তারপর আমিও চলে গেছি, ওদেরও খবর নেওয়া হয়নি। বাহ, কি? আপনি খুব ভালো। ধন্যবাদ ম্যাম। আবির মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও অফিসে চলে যাচ্ছে। আজ 7 ফেব্রুয়ারি। ভার্সিটিতে যেতেই নজর পড়ে অনেকেই গোলাপ হাতে ঘুরছে। কেউ কেউ বন্ধুদের দিচ্ছে, কেউ আবার বান্ধবীকে দিচ্ছে। মেঘ বন্যায় সব ডে কখনো পালন করে না।
মনেও থাকে না কবে কি ডে। হঠাৎ মিনহাজ একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বলল। হ্যাপি রোজ ডে। বন্যার দিকে তাকিয়ে বলল, একটাই ফুল পাইছি রে, না হয় তোকেও দিতাম। এখন তোর বেবিকেই দেই। মেঘ আশেপাশে তাকালো। হঠাৎই মাথায় ভূত চেপেছে। গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর থেকে গোলাপ নিব না, শুধু আবির ভাইয়ের থেকে নিব। বন্যাকে দিয়ে দে। মিনহাজ না চাইতেও বন্যাকে দিল, কিন্তু বন্যাও নেয়নি, বরং উল্টে বলল। তোদের থেকে ফুল নিতেও ভয় করে, কার মনে কি চলে তোরাই জানিস। মেঘ আজ তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছে। ছাদ থেকে একটা লাল টকটকে গোলাপ এনে সাথে একটা চিরকুটে লিখে আবিরের রুমে রেখে এসেছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখলো টেবিলের উপর গোলাপ আর চিরকুট রাখা। এগিয়ে গেল টেবিলের কাছে, চিরকুট হাতে নিতেই দেখলো চিরকুটে লেখা, আপনি মানুষটা রক্তিম গোলাপের মতন, যার কাটার আঘাতে শত শতবার ক্ষত বিক্ষত হয়েও তার মুগ্ধতার পিছনে ছুটছি। হ্যাপি রোজ ডে আবির ভাই। আবির ফুলটা হাতে নিয়ে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো, মুচকি হেসে বলল, আমার জীবনে তুই রক্তিম গোলাপের মতন, যাকে দেখলে হৃদয়ে তোলপাড় চলে, প্রেমানুভূতি জেগে ওঠে বারবার। খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটা পাপড়ির ভাঁজে তোর আমার প্রণয়ের নিশান এঁকে দেয়। ফুলের রানী গোলাপের মতো তোকে আবিরের মহারানী বানিয়ে রাখি। আবির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামলো। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে এসেছে। চিরকুট আর ফুল যেভাবে দেখেছিল সেভাবেই আছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আবির ভাই এখনও দেখেনি ভেবেই মেঘের আনন্দিত বদন বদলে গেছে। মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে বেলকানিতে হাঁটছে। আচমকা ভারী কিছুর সাথে কপাল ঠেকে বডি স্প্রের তীব্র ঘ্রাণে নাকে লাগতেই আবেশে চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না। মেঘের ইচ্ছে করছে এই প্রশস্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে 2 কদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল। মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল। মশার কামড়ে কপালের 2-3 জায়গায় দাগ হয়ে গেছে। উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে হয়ে আছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আগ শুকিয়ে গেলেও মাঝামাঝি আর গোড়ার দিকের চুলগুলো এখনো ভেজা। আবিরের কুচকানো ভ্রুযুগল একসঙ্গে লেগে আছে। দাঁত খিঁচে গম্ভীর কণ্ঠে বলল, এই অনিয়ম কি সারা জীবনই করবে? কথা শুনবি না আবার? মেঘ শস্য ব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘের মুখটা আরও চুপসে গেছে। চাহনিতে শীতলতা, মন ছুঁড়ে তার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আবির ভাই চিরকুট দেখে কিভাবে রিয়াক্ট করবেন তাই ভাবছিল। আবিরের হাত তখনও মেঘের চুলে। দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কি বললাম আমি? আগের কোনো কথাই মেঘের কর্ণকুহরে পৌঁছয়নি। এটা আবিরকে কিভাবে বলবে নিরুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করল, আমি কি করেছি? অসময় শাওয়ার নিছিস কেন? 2 দিন পর পর যে মাথা ব্যথে ভুগিস, মনে থাকে না? তোকে সকাল সকাল শাওয়ার নিতে বলছিলাম, কথা মানিস না কেন? একদমই কথাগুলো বলল আবির। চোখে সাফ রুষ্টতা। মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে। মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে, কি বললে এই যাত্রায় উদ্ধার হতে পারবে সেসব ভাবছে। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটি যাবি, মনে থাকবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হলো। আবির মেঘের চুল থেকে হাত সরিয়ে নিল। কপাল গুজিয়ে আবির পুনরায় অড়ালো। এভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মানে কার ভালোবাসা? কিসের নিশান? আবির নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরল। কপালের মাঝ বরাবর মশার কামড়ের 3টা দাগ, নাকের ডগায় একটা, থুতনির পাশে একটা, 2-একটা গলাতেও আছে। মেঘ কি বলবে উত্তর খুঁজে পেল না। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝলাম মশাকে ভালোবাসিস, তা বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে? মেঘ আহাম্মকের মতন চেয়ে আছে। আবিরের মুখের ভঙ্গি দেখে মেঘ ওষ্ঠ উল্টালো। আবির পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ তাড়াতাড়ি করে বলল, আমি মশাকে ভালোবাসি না। তা তো নিশান দেখিয়ে বোঝা যাচ্ছে। মেঘ আবিরের পেছনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমি মশাকে না, আপনাকে ভালোবাসি। আপনি কি বুঝছেন না? আবির মুচকি হাসল। কথাটা ঠিকই তার কান পর্যন্ত পৌঁছেছে।
সহসা হাসি থামিয়ে ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে আর চোখে তাকিয়ে বলল, মশারি টানে ঘুমাইস। দীর্ঘ কদম ফেলে আবির বেলকানিতে হাঁটছে আর মনে মনে বলছে, যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা, সে অঙ্গে অন্য কোনো নিশান আবির সহ্য করবে না। সেটা যদি সামান্য মশারও হয় তবুও না। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বলে, মাহাদিভা ইজ মাইন। বলে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসে কাজ করছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক মেঘের চিরকুট আর গোলাপ হাতে বসে রইল। কল্পনায় কতটা পথ হেঁটে আসছে কে জানে। তারপর একটা ডায়েরির ভাঁজে গোলাপ আর চিরকুট রেখে শুয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে, প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে। আবির প্রতিদিন অফিস থেকে ফিরেই টেবিলে একটা চিরকুট দেখতে পায়। প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, এক একটা ডেতে এক একটা স্পেশাল চিরকুট, সাথে চকলেট, টেডি কিছু না কিছু থাকে। কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না। আবির অফিসে চলে গেলেই মেঘ ছুটে যায় আবিরের রুমে, খোঁজে নিজের দেয়া চিরকুটগুলো, কিন্তু কিছুই খুঁজে পায় না। আবিরের রুমের প্রত্যেকটা জিনিসে তালা দেয়া, টেবিলের উপর রাখা বই, খাতা সব চেক করেছে কিন্তু কিচ্ছু পায়নি। মেঘ বিড়বিড় করে বলল, হিটলার বেটা জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে, নিজের কলিজাটাও তালা মেরে রাখছে। যতই তালা দিয়ে রাখুন না কেন, আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নিবই নিব। আজ প্রমিস ডে। আবির অফিসের কাজে সকাল সকাল বেরিয়ে গেছে। মেঘও ভার্সিটিতে এসেছে। মনটা তেমন ভালো না। আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে। মেঘ তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। আবির ভাইয়ের থেকে চকলেট, টেরি যেখানেই পাইনি সেখানে প্রমিস ডেতে কোনো প্রমিস আশা করা বোকামি ছাড়া কিছুই না। এর মধ্যে বন্যা আসছে। মেঘের মন খারাপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে বেবি, মন খারাপ কেন? কিচ্ছু হয়নি, এমনি ভালো লাগছে না। এমনি তো না, অবশ্যই কারণ আছে। আবির ভাইয়া কিছু বলেছেন? অথবা তানভীর ভাই, না। মিনহাজ, তামিমরা কিছু বলেছে? না। তাহলে হয়েছেটা কি? আজকে কি ডে জানিস? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, এসব ডে দিয়ে আমার কি কাজ? আমি জেনে কি করব, তুই বল। আজকে প্রমিস ডে। দেখ, চারপাশে সবাই সবাইকে প্রমিস করছে, আমায় কেউ প্রমিস করে না। ওরে আমার বেবিটা, তোমার প্রমিস লাগবে আগে বলবা না? বন্যা নিজের ওড়না থেকে একটা সুতো ছিঁড়ে মেঘের কনিষ্ঠ আঙ্গুলে মেঝিয়ে মোলায়েম কণ্ঠে বলা শুরু করলো, আজকে স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি, আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। জীবনে যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়ের কবলে দুজন পৃথিবীর দুই মেরুতে চলে যায় না কেন, তারপরও আমাদের বন্ধু একই রকমই থাকবে। তোর যে কোনো বিপদ আমার পাশে পাবি। আজেবাজে অজুহাত দেখিয়ে আমি কোনো দিন দূরে সরে যাব না, প্রমিস। হ্যাপি প্রমিস ডে বেবি। মেঘ সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যা ছোট থেকে খুব ম্যাচিওর একটা মেয়ে। মেঘ আর বন্যার মাঝে মেঘ ঠিক যতটা দুষ্টু আর উগ্র, বন্যা ঠিক ততটাই শান্ত। দুষ্টুমের জন্য মেঘ স্যার ম্যামদের কাছে অনেক বকা খেয়েছে। বন্যা যথাসম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মেঘের রাগ বেশি হওয়ায় সামান্য বেঞ্চে বসা নিয়েও স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত। সেখানেও বন্যায় ঝগড়া মীমাংসা করে দিত। মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত। বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতাও কমে এসেছে। বাড়িতে মিম আর আদির সাথে টুকটাক দুষ্টুমি করলেও বাহিরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে। মেঘ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। বন্যাও মেঘকে বোনের মতোই যত্নে রাখে। এত বছরের বন্ধুত্বেও বন্যা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি। মেঘও বন্যাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে প্রমিস করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো। তোর সাথে কত দুষ্টামি করেছি, ঝগড়া করেছি, রাগ দেখিয়েছি, ইনফ্যাক্ট এখনও কত রাগ দেখায়। তুই কি সুন্দর করে সব মেনে নেস। তোর মতো বান্ধবী পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি। তোকে কখনোই হারাতে চাই না। আমি খুব ভালোবাসি তোকে। আমিও খুব ভালোবাসি। মিনহাজ আর তামিম দুজনেই একসঙ্গে বলে উঠল। আহা গো, দুই বান্ধবীর কত প্রেম। মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠ আঙ্গুল ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, দেখ, আমার বেস্টু আবার প্রমিস করেছে। ও হো, আজ তো প্রমিস ডে, মনেই ছিল না। প্রমিস করতে হবে তো। মেঘ উঠে যেতে যেতে বলল,
আমার বেস্টও আমায় প্রমিস করে ফেলেছে, এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন। আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না, তাহলেই আমার জন্য যথেষ্ট। তোদের প্রমিস দিয়ে কি আর ঘোড়ার ঘাস কাটবো? এভাবে অপমান করলি, দেখবি তোর আবির ভাই তোকে প্রমিস করবে না, এটা আমার অভিশাপ। মেঘ হাতের কলম ছুঁড়ে মারে। কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে। মিনহাজ ব্যথায় উফ করে ওঠে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলে, শকুনের দোয়ায় গরু মারে না রে, আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে। মেঘ ক্লাস শেষ করে বাসে আসছে। মনটা ভীষণ অস্থির। আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো চিরকুটে লেখেনি। চিন্তা করেছে সরাসরি আবিরকে বলবে। মেঘ বেলকানিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সন্ধ্যার খানিক বাদে আবির বাসায় ফিরেছে। আবির রুমে ঢুকে টেবিলের দিকে তাকায়। আজ কোনো চিরকুট নেই দেখে আনমনে কপাল গোটালো। ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেছে। প্রায় 30 মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো। আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ছাড়ছিল। আগের ড্রেসিং টেবিল ভাঙার পর সেটা পাল্টিয়ে নতুন একটা আনিয়েছে। আগেরটার থেকেও এটা অনেক বেশি সুন্দর। আবির রুমে না থাকতে মেঘ প্রায় প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে, ছবি তোলে। আবিরের চুলের পানি ছিটকে গিয়ে মেঘের গায়ে পড়ে। মেঘ সেখানেই থমকে দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখল। আয়নায় তাকিয়ে কিছু একটা ভাবছিল। আবির হঠাৎ মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে ওঠে। ঠান্ডা কণ্ঠে শুধালো, কিছু বলবি? আপনি কিছু বলবেন? না। কিচ্ছু বলার নেই? না। আজকে কি ডে বলুন তো? মানডে, মানে সোমবার। কেন? আরে ওই ডের কথা বলিনি। তাহলে কোন ডে? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকালো। তপ্তস্বরে বলল, আপনার টেবিলের উপর রাখা চিরকুটগুলো দেখেননি? চিরকুট তুই রাখছিলি নাকি? মেঘ লাজুক হেসে চিবুক নামিয়ে বলল। জি। আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলল। কি ছিল চিরকুটে? মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল। আপনি চিরকুটগুলো দেখেননি? কি জানি, খেয়াল করিনি। মেঘের তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে। সেই সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। মেঘের মেজাজ খারাপ হলো। রাগান্বিত কণ্ঠে বলল, আমার চিরকুটগুলো আমায় দিন, আপনার সাথে কোনো কথা নেই। আবির শশ ব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো। মৃদু হেসে জানালো, তোর চিরকুট কোথায় উড়ে গেছে কে জানে। রাগে মেঘের চোখ জ্বলছে। মিনহাজের দেয়া অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে। রাগের মাথায় হুট করে বলে উঠল, আপনি আমার জীবনে কেন আসছেন? প্রত্যুত্তরে আবির বলল, আমি তোর জীবনে আসিনি, বরং তুই আমার জীবনে এসছিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করে। কিভাবে? আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শুধায়, তোর জন্ম আগে হয়েছে নাকি আমার? আপনার। তো কে কার জীবনে আসছে? মেঘ চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল। জানি না। আবির প্রখর তপ্ত স্বরে প্রশ্ন করে, রোমে কেন আসছিলে? মেঘের পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায়। মেঘ রাগ অভিমান সাইডে রেখে কোমল কণ্ঠে বলল, আজকে প্রমিস ডে, তাই উইশ করতে আসছিলাম। এসব ডেটে আমি পালন করি না। কেন? আমার মতে গোলাপ দেওয়া, চকলেট দেওয়া, টেরি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই। ইচ্ছে থাকলে প্রতিদিনই এসব ডে পালন করা সম্ভব। তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না? আমার উইশ করলে তার চিরকুট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারবো না, কাজে কর্মে দেখিয়ে দেব। আবিরের কথা মেঘ বোঝার চেষ্টা করছে না, বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে, আজকে অন্তত উইশ করেন, আর বলবো না, প্রমিস। আজ করলে কাল কি সমস্যা? এসব বাদ দিয়ে অন্য কিছু বলা থাকলে বল। মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিনহাজ, তোর অভিশাপ ফলে গেছে। শোন। মেঘ থমকে দাঁড়ালো। আবির ভ্রু কুচকে তাকিয়ে রইল। হঠাৎ শীতল কণ্ঠে বলল, কি প্রমিস চাস? মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো। আবির পুনরায় বলল, কি হলো বল। মেঘ ভেবেচিন্তে শান্ত কণ্ঠে বলল, আপনি প্রমিস করুন, আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না। মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে, যেন কখনো ছেড়ে না যায়, কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি। আবির ভারী কণ্ঠে বলল, তুই ভুল করলেও শাসন করতে পারবো না। পারবেন, তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ, আমার ভয় লাগে। আবির ঠোঁট বাঁকিয়ে হাসল। ঠোঁটে হাসি রেখে বলল, আমি প্রমিস করছি, আজকের পর অকারণে তোকে কখনো ধমক দেব না, হয়েছে? থ্যাংক ইউ। মেঘের মায়াবী কণ্ঠে হোম শুনে আবির আশ্চর্য নয়নে চেয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে।
আবির ভাই প্রমিস ডেতে মেয়েকে প্রমিস করেছে ভাবতেই হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভেবেই মুখে হাসি ফুটে উঠেছে। খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে। 12 তারিখ কিস ডে ছিল। আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়তে মেঘ লজ্জায় 2 হাতে মুখ লুকালো। সে লজ্জায় ঝিরকুটো লেখেনি। আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি। প্রমিস ডে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিস ডে, হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয়, তাই মুখ লুকিয়ে চলছে। আজ 13 ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম দিন। অন্যান্য দিনের মতো নাজু, আবির, তানভীর যে যার কাজে বেরিয়েছে। মিম আর আদিও স্কুলে গেছে। দুপুরের দিকে মেঘ, মিম, আদি 3 জনই বাসায় ফিরেছে। তার ঘণ্টাখানেক পরে আবির বাসায় এসেছে। আবিরের হাতে 2টো শপিং ব্যাগ। অসময়ে আবিরকে বাসায় ফিরতে দেখে মালিহা খান প্রশ্ন করলেন, কি রে, তুই এই সময় বাসায় যে? আজ পহেলা ফাল্গুন, ভাবলাম মিম, আদি আর মেঘকে নিয়ে বের হব। তানভীরও আসছে। আজ যেমন ভাই বোনদের কথা মনে করছিস, এমনভাবে কাজের ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না? তোর আব্বু প্রায় বলে তানভীর ছাড়া তুই কারোর সাথে ঠিকমতো কথা বলিস না। এটা তোর আব্বুর ভালো লাগে না। আচ্ছা, চেষ্টা করব। আবির 2টো শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো। হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতেই মেঘ থতমত খেয়ে ওঠে। একটু আগে ফেসবুকে হাগডের ভিডিও দেখছিল। তা দেখে আবির ভাইকে নিয়ে অলিক কল্পনায় পাড়ি জমিয়েছিল। অকস্মাৎ আবির রুমে ঢোকায় মেঘ আঁতকে ওঠে। ওড়না ঠিক করতে করতে তাড়াতাড়ি উঠে বসে। আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এটাতে তোর জন্য শাড়ি আছে, কাইকে বলি শাড়িটা পরিয়ে দেবে। দিদির শপিং ব্যাগটা বিছানার উপর রেখে বলল, এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে, ওর যেটা ভালো লাগে সেটাই পরতে বলিস। আমার ড্রেস কোথায়? তুই শাড়িই পরবি, তাই ড্রেস আনিনি। একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস। আবির দরজা পর্যন্ত গিয়ে আবারও থামল। ঘাড় ঘুরিয়ে শীতল চোখে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আজ হিসেব পড়তে হবে না। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির ভাই মেঘকে শাড়ি পরতে বলেছে, তাও আবার নিজেই শাড়ি গিফট করেছে। ভাবতেই মেঘের ভেতরটা মুগ্ধতায় ছেয়ে গেছে। আঁখি জোড়ায় চমক দেখা যাচ্ছে। নিজের চোখ, কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। মাইশাপুর বিয়েতে মেঘ শাড়ি পরে দোতলা থেকে নিচতলা পর্যন্ত নামতে পারেনি। আবির ভাইয়ের ঠান্ডা কণ্ঠের হুমকিতে শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল। আজ আবির বের করলো, সাথে ম্যাচিং পেটিকোট, 2 জোড়া কাচের চুড়ি। মেঘ শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। আর ড্রেসটা দেখে মেঘ মিমকে দিয়ে এসেছে। ওইগুলোও বেশ সুন্দর। বলতে হয় আবিরের পছন্দ আছে। মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেল কাকিয়ার রুমে। কাকিয়া ঘুমাচ্ছে দেখে মেঘ বিভ্রান্তিতে পড়ে গেছে। মেঘের চটপটে মনটা শাড়ি পরার জন্য ছটফট করছে। কি করবে ভেবে পাচ্ছে না। হৃদয়ের তীব্র কম্পনের কাছে ভদ্রতা বেশিক্ষণ টিকল না। মেঘ ধৈর্যহীন কণ্ঠে কাকিয়াকে ডাক শুরু করলো। মেঘের ডাকে কাকিয়া ঝটপট করে উঠে বসেন। উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে মেঘ? আরে তাড়াতাড়ি উঠো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই শাড়ি পরবি? হ্যাঁ। হঠাৎ শাড়ি পরতে মন চাইছে কেন? মেঘের চোখে মুখে উচ্ছলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাই আমাকে আর মিমকে শাড়ি দিয়েছেন, তাড়াতাড়ি রেডি হতে বলেছেন, ঘুরতে নিয়ে যাবে। তার জন্য এত খুশি? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই যা, আমি আসছি। মেঘ হুটোপুটি করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে কাকিয়া আসছেন। মাইশাপুর বিয়েতে মাইশাপুরা বাঙালি স্টাইলে শাড়ি পরেছিল, তবে আজ কাকিয়া আঁচল ছেড়ে খুব সুন্দর করে কুঁচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছেন। হালকা মেকআপ, 2 ডজন কাচের চুড়ি, কানে সিম্পল কানের দুল, ওষ্ঠ জুড়ে হালকা গোলাপি রঙের রঞ্জক, চোখে হালকা করে দেয়া কাজল, সঙ্গে গাঢ় আইলাইনারে মেঘের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়াবী লাগছে। চুল আঁচড়ে ঠিক মাঝ বরাবর সিঁথি কেটে কিছু চুল সামনে রাখলো। পেছন দিকে চুলগুলো কোমর ছাড়িয়ে বেশ খানিকটা নিচে নামলো। চুলে আগ হাঁটুর কিছুটা উপরে। সাজ সম্পূর্ণ হওয়ার পর মেঘ কিছুটা দূর থেকে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। অমনি চক্ষুদয় প্রশস্ত হয়ে গেল। শাড়িতে নিজেকে কেমন যেন অপরিচিতা লাগছে। কাকিয়া মেঘকে আপাত মস্তক দেখে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, বউ লাগছে। মেঘ নড়ে চড়ে দাঁড়িয়ে লাজুক হাসল। মনে মনে বলল, তোমাদের আবিরের বউ। কাকিয়া মেঘের হাতের দিকে তাকিয়ে ভ্রু কুচকাল। তপ্ত স্বরে বলল, তুই একটু বস, আমি আসছি। কাকিয়া মিমের রুমে আসলো। মিম ততক্ষণে প্রায় রেডি।
আদির চুল আঁচড়ে দিচ্ছিল। তানভীর, আবির আর আদির জন্য বাসন্তী রঙের পাঞ্জাবি আনা হয়েছে। পাঞ্জাবি 3টা গতকালই তানভীর নিয়ে এসেছিল। 2টা শাড়ি আর ড্রেস আজ আবির নিয়ে এসেছে। তানভীর নিজে আদির হাত মুখ ধুয়ে সাজিয়ে দিয়েছে। মিমের রুমে যাওয়ায় মিম আবারও আদির চুলগুলো ঠিকমতো আঁচড়িয়ে দিচ্ছিল। আকলিমা খান রুমে ঢুকতে ঢুকতে দেখলেন বিছানার উপর শাড়ি পরে আছে, অথচ মিম ড্রেস পরেছে। আকলিমা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, মেঘ শাড়ি পরেছে, তুই পরিসনি কেন?